দেখতে পাচ্ছ একটা পুতির মালা, সবুজ লাল 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 সবুজ লাল 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 সবুজ। এটা একটা কি মালা? পুতির মালা। আচ্ছা, তো এটাকে যদি আমি পুতির মালার মনে করো এক পাশে তুমি ধরে ঝাঁকি দিলা একটা, কিভাবে ঝাঁকি দিবা? এই যেভাবে রশির মতো ঝাঁকি দিলা, এই যেভাবে ঝাঁকি দিলা, খেয়াল করছো ঝাঁকিটা? এভাবে মনে করো এক পাশে ঝাঁকি দিলা, তাহলে এই যে যতগুলো পুঁতি আছে এখানে, যতগুলো পুঁতি আছে প্রত্যেকটা হচ্ছে এক একটা কণা, প্রত্যেকটা হচ্ছে এক একটা কণা। তুমি দেখো একটু স্লো মোশনে দেখো, প্রত্যেকটা এক একটা কণা। দেখো পুঁতির মালাটা যখন আমি একটু ঝাড়া দিচ্ছি, এক কোণা ঝাড়া দিচ্ছি, এই বাম পাশ থেকে এই ঝাড়ার শক্তিটা একদম ডান পাশে পৌঁছায় গেছে না? বাম পাশ থেকে শক্তি ডান পাশে পৌঁছায় গেছে না? দেখো আমি একবার নাড়া দিচ্ছি, শুধুমাত্র এই পাশে জি নাড়া ভাই, দিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, জি ভাই, জি। এই যে বাম পাশে যখন আমি পুঁতি নাড়া দিচ্ছি, বাম পাশের এনার্জিটা আস্তে আস্তে ট্রান্সফার হয়ে সামনের দিকে যাচ্ছে। বাম পাশে যে শক্তিটা দিলাম আমি, বাম পাশে শক্তি পুরোটার মধ্যে ছড়ায় যাচ্ছে আস্তে আস্তে, একদম শেষ প্রান্ত পর্যন্ত যাচ্ছে। তো এখানে দেখবা যে অনেকগুলা কণা আছে, এই যে লাল 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 যে দানা দানা দেখতেছো, প্রত্যেকটা হচ্ছে একটা কণা। এখন তুমি বলতে পারো ভাই প্রত্যেকটা কণা পর্যাবৃত্ত গতি বা স্পন্দন গতিতে কিভাবে আছে, পর্যাবৃত্ত গতি বা স্পন্দন গতিতে কিভাবে আছে? এখন দেখলে বুঝতে পারবা প্রত্যেকটা কণা পর্যাবৃত্ত বা স্পন্দন গতিতে আছে। তুমি নির্দিষ্ট একটা কণা খেয়াল করো, একটা কণা শুধু উপরে নামতেছে, নিচে নামতেছে, উপরে উঠতেছে আবার নিচে নামতেছে, উপরে উঠতেছে আবার নিচে নামতেছে। তারপর দেখো এই যে কোনো একটা কণা নাও, ধরো যে সবুজ কণাটা, সবুজ কণাটা দেখো উপরে উঠে আবার নিচে নামে, উপরে উঠে আবার নিচে নামে, উপরে উঠে আবার নিচে নামে। তো এইভাবে চলতেছে, বাট এনার্জি কিন্তু ট্রান্সফার হচ্ছে সামনের দিকে। এনার্জি কিভাবে ট্রান্সফার হয়, ওই যে আগেরটা দেখলে বুঝতে পারবা। দেখো এই বাম পাশে একটু এনার্জি দিলাম, পুরো এনার্জি সামনের দিকে চলে যাচ্ছে। কিন্তু কণার কি স্থান পরিবর্তন হচ্ছে? এখানে যতগুলো কণা আছে ওরা কি নড়াচড়া করতেছে? মানে নড়াচড়া বলতে ডানে বামে মুভ করতেছে? করতেছে না, কিন্তু ওরা শুধু উপরে নিচে আপ ডাউন করতেছে। তার মানে কি কণার কোনো স্থান পরিবর্তন হয় নাই, কণার কোনো স্থান পরিবর্তন হয় নাই, এবং প্রত্যেকটা কণা এখানে স্পন্দন গতিতে থাকে। স্পন্দন গতি যেভাবে বোঝা যায়, দেখো প্রত্যেকটা কণা স্পন্দন গতিতে আছে। তুমি যে কোনো একটা কণা নাও, এই যে এই লোহাটা আছে না, লোহাটার উপরে যে সবুজ কণাটা আছে, দেখো গতিপথের অর্ধেক সময় নিচ দিকে নামে, আবার বাকি অর্ধেক সময় উপরের দিকে ওঠে। গতিপথের অর্ধেক সময় নিচ দিকে নামে, আবার বাকি অর্ধেক সময় উপরের দিকে ওঠে। তাহলে এটা কি গতিতে আছে? স্পন্দন গতিতে আছে। প্রত্যেকটা কণা দেখো একই অবস্থায়, নিচে নামে আবার উপরে ওঠে, নিচে নামে আবার উপরে ওঠে। মনে হচ্ছে না যে ঢেউটা সামনের দিকে যাচ্ছে? এরকম ফিল হয় মাঝে মধ্যে। কিন্তু কণাগুলো কিন্তু নড়াচড়া করতেছে না, ডানে বামে কণাগুলো নড়াচড়া করতেছে না, বাট ফিল হয় কি ডানে বামে নড়াচড়া করতেছে, ঢেউয়ের মতো লাগে। তো এইটাই হচ্ছে তরঙ্গ। তরঙ্গ হচ্ছে অসংখ্য কণা নিয়ে গঠিত, অসংখ্য কণা নিয়ে গঠিত। প্রত্যেকটা কণা স্পন্দন গতিতে থাকে, প্রত্যেকটা কণা স্পন্দন গতিতে থাকে, এবং কণার কোনো স্থান পরিবর্তন হচ্ছে না। দেখতেই পাচ্ছ কণার কোনো স্থান পরিবর্তন হচ্ছে না, কণার কোনো স্থান পরিবর্তন হচ্ছে না। এবং বাম পাশ থেকে ডান পাশে শক্তি কিন্তু সঞ্চার হয়ে যাচ্ছে, শক্তি সঞ্চার হয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা এবার আসো, এবার একটু মানে আমরা ম্যানুয়ালি দেখি, তো ম্যানুয়ালি দেখি, এটা বাদ। এবার আসো, আমি কি বলেছি? তরঙ্গ এক ধরনের পর্যায়বৃত্ত আন্দোলন। আন্দোলন কেন? অনেকগুলা কণায় পর্যায়বৃত্ত গতিতে আছে, অনেকগুলা কণা পর্যায়বৃত্ত গতিতে আছে, তাই এটাকে বলা হয় পর্যায়বৃত্ত আন্দোলন। আন্দোলন করতেছে ওরা, যা কণাগুলোর স্থান পরিবর্তন না করে। কণাগুলো কি ডানে বামে নড়াচড়া করে? করে না। তাহলে কণাগুলো যেহেতু ডানে বামে নড়াচড়া করে না, তার মানে তাদের স্থানও পরিবর্তন হয় না। স্থান পরিবর্তন না করে শক্তির সঞ্চার করে, শক্তি বাম থেকে ডানে যাচ্ছে না, বামে একটু এনার্জি দিলাম, আস্তে আস্তে ঢেউ হয়ে ডানের দিকে গেল, শক্তি সঞ্চার হচ্ছে, বাট কণাগুলোর স্থান পরিবর্তন হচ্ছে না। এটাকে বলা হয় তরঙ্গ। আচ্ছা, এরকম তরঙ্গ আমরা কোথায় দেখতে পাই? পানির ঢেউতে তরঙ্গ দেখতে পাই, এরকম পানির ঢেউ। আচ্ছা দেখাই আমি একটু পানির ঢেউটা কেমন হয়। তুমি মনে করো এখানে একটা ঢিল মারছো, ঢিল পানিতে, এখানে একটা ঢিল মারছো, পানির ঢেউটা এই যেভাবে তৈরি হয়। এখানে যে পানির প্রত্যেকটা কণা আছে, পানির মনে করো এই যে গোল গোল যেগুলো দিচ্ছে, এগুলো হচ্ছে পানির প্রত্যেকটা কণা। আলহামদুলিল্লাহ, আমার ঠান্ডা লেগে গেছে। আচ্ছা দেখো পানির প্রত্যেকটা কণা, তোমার কাছে মনে হবে যে মানে সাধারণ ঢেউয়ের কথা বলতেছি আমি, একটা স্থির পুকুরের ঢেউয়ের কথা বলতেছি, বড় সমুদ্রের ঢেউয়ের কথা বলতেছি না। সাধারণ পুকুরে যদি একটা ইট ফেলে দাও, তাহলে পানির কণাগুলো হচ্ছে একবার উপরে উঠবে, আবার একবার নিচে নামবে, একবার উপরে উঠবে আবার একবার নিচে নামবে, এভাবে চলতে থাকবে, এভাবে চলতে থাকবে। আর আমার কাছে মনে হবে কি পানিগুলো আসলে চলাফেরা করতেছে, পানি চলাফেরা করতেছে না, করতেছে হচ্ছে পানির যে এই যে ইট দিয়ে যে ধাক্কাটা দিলাম আমি পানির উপরে, এই যে শক্তিটা, এই শক্তিটা বাম থেকে ডানে আস্তে আস্তে ছড়ায় যাচ্ছে, বাম থেকে ডানে আস্তে আস্তে ছড়ায় যাচ্ছে। তার মানে কি তরঙ্গ হচ্ছে শক্তির সঞ্চার করে, কণাগুলোর কোনো স্থান পরিবর্তন হয় না, এবং প্রত্যেকটা কণা একটা পর্যায়বৃত্ত আন্দোলনের মধ্যে থাকে। পর্যায়বৃত্ত আন্দোলন বলতে বোঝায়
পর্যায়বৃত্ত গতি ফলো করে তারা, পর্যায়বৃত্ত গতি ফলো করে, বিশেষ করে স্পন্দন গতি ফলো করে। আর স্পন্দন গতি মানেই তো পর্যায়বৃত্ত গতি, কারণ পর্যায়বৃত্ত গতির প্রকারভেদ হচ্ছে একটা স্পন্দন গতি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখানে একটু তরঙ্গটা আঁকাই। তরঙ্গটা দেখতে কেমন হয় তাহলে একটু আঁকাই। হ্যাঁ হ্যাঁ, এটা তো হইল না, ম্যানুয়ালি আঁকাইতে হবে, ম্যানুয়ালি আঁকাইতে গেলে তো বাঁকা হয়। তরঙ্গ ঠিক হচ্ছে এইরকম হয়, এই জাতীয় আর কি, তো এই জাতীয় হয় তরঙ্গটা, ঠিক এই জাতীয় হয়। ওকে, তো তরঙ্গটার একদম মাঝ বরাবর আমি যদি একটু ডিভাইড করি তাহলে এখনই বুঝতে পারবা। দেখো এখানে একটা কণা আছে, তারপরে এখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে, প্রত্যেকটা জায়গায় একটা করে কণা আছে, প্রত্যেকটা জায়গায় এক একটা করে কণা আছে। এই কণাগুলা কি করতেছে, উপরে নিচে আপ ডাউন করতেছে, কণাগুলো হচ্ছে উপরে নিচে আপ ডাউন করতেছে। আচ্ছা, আমি এই যে গোলাপি কালার দিয়ে যেগুলো অঙ্কন করছি সেগুলো হচ্ছে এক একটা হচ্ছে কণা। এই কণাগুলা, এটা হচ্ছে মনে করো এটা হচ্ছে মাঝখানের রেখা, যেখানে মনে করো মালাটা সুন্দর মতো ছিল, মানে মালাটা প্রথমে এইভাবে ছিল, স্ট্রেট ছিল মালাটা, মালাটা এরকম স্ট্রেট ছিল, মালাটা এরকম স্ট্রেট ছিল। তো আমি যখন মালাটা মানে একটু ঝুলাইয়া দিছি এরকম, মানে কি বলে এটাকে, কি বলে, মালাটাকে একটু নাড়াচাড়া দিছি আর কি, হাত দিয়ে, হাত দিয়ে নাড়াচাড়া দিছি, পরে এরকম ঢেউয়ের মতো তৈরি হয়েছে, দেখছো? মানে উপরে ছিল এই যে উপরে মালাটা আর কি, মালাটা এরকম ছিল। আচ্ছা, তাহলে মালাটা এইরকম অবস্থায় ছিল। মালাটাকে আমি যখন ঝাড়া দিছি তখন এই যে মালাটা ছিল এই যে সাদা রেখা বরাবর, এই যে সাদা রেখা যেটা দেখতে পাচ্ছ, মালাটা এইভাবে ছিল। যখন আমি এটাকে ঝাড়া দিছি তখন জিনিসটা এরকম ঢেউয়ের মতো তৈরি করছে, মানে তরঙ্গের মতো সৃষ্টি করছে। তো এরকম যখন আমি নাড়াটা দিব তখন কি হবে, কি হবে, এই যে এখানে তো একটা কণা ছিল, এই কণাটা কোথায় উঠে গেছে, দেখো উপরে উঠে গেছে। এখানে যে কণাটা ছিল ওইটা উপরে উঠে গেছে। আবার এই যে এখানে যে কণাটা ছিল মালার ভিতরে, ওই কণাটা কোথায় নেমে গেছে, নিচে নেমে গেছে। তাহলে দেখো কণাগুলো আপ ডাউন করতেছে, প্রতি সময় কণাটাগুলো আপ ডাউন করতেছে। আচ্ছা, তো এই যে যে কণাটা, এই কণাটা একবার নিচে নামলো, এই কণাটা আবার কিছুক্ষণ পর আবার উপরে উঠবে না, এখানে আসবে, নিচে নামলো কিছুক্ষণ পর আবার এখানে আসবে, এখানে আসার পর আবার এখানে আসবে না? তো ব্যাপারটা একটু খেয়াল করো, কণাটা নিচে নামলো, নামলো, তারপর আবার উপরে উঠবে, উপরে উঠে এখানে আসবে, আবার নিচে নামবে। এই যে যে সময়টা লাগবে এটা হচ্ছে কণার পর্যায়কাল, এটা হচ্ছে কণার পর্যায়কাল, কণার পর্যায়কাল। কণার পর্যায়কাল হচ্ছে টি দ্বারা প্রকাশ করা হয়, কণার পর্যায়কাল হচ্ছে আমাদের টি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তো কণার পর্যায়কালকে প্রকাশ করা হয় হচ্ছে টি দ্বারা। আচ্ছা, এরপরে আসো, এরপরে আসো, তাহলে একটা কণা যখন এক পর্যায়কাল সময় মনে করে দিচ্ছে, যে এই কণাটা নিচে নামতেছে আবার উপরে উঠতেছে আবার আগের জায়গায় আসতেছে, যে সময় লাগলো এই সময়ে তরঙ্গটা সামনে যাবে না? তরঙ্গটা তো সামনে যাবে। তরঙ্গ বলতে আমি বুঝাচ্ছি মনে করো শক্তিটা, শক্তিটা তো সামনে যাবে। শক্তিটা বলতে এই যে হলুদ দাগটা, এই যে হলুদ দাগটা, এই যে হলুদ দাগটা, এটা তো একটু সামনে যাবে, কিন্তু কণাগুলো তো স্থান পরিবর্তন হবে না, কণাগুলো আপ ডাউন করবে, বাট শক্তিটা তো এইভাবে সামনে যাবে। তো এই শক্তিটা আসলে কতটুকু সামনে যাবে, শক্তিটা আসলে কতটুকু সামনে যাবে সেটাকে বলা হয় হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। শক্তিটা যতটুকু সামনে যাবে সেটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। আমি বুঝাই দিচ্ছি, দাঁড়াও, আমি চিত্র এঁকে বুঝাই দিচ্ছি। ধরো এটুকু সাধারণ মালা মালা ছিল, এটা সাধারণ মালা ছিল। ওকে, তো এই মালার মধ্যে এখানে একটা আছে, ধরো যে পুঁতি আছে একটা, মালার একটা পুঁতি। ওকে, ভালো কথা। তাহলে একটা তরঙ্গ মনে করো আসতেছে বাহির থেকে, একটা তরঙ্গ আমি বানাই এখানে, তরঙ্গ আসতেছে মনে করো, তরঙ্গ বা এনার্জি বলতে পারো, তরঙ্গ অথবা এনার্জি বলতে পারো। এটা তরঙ্গটা, তো খেয়াল করবা, একটু একটু খেয়াল করবা এখানে, এই যে তরঙ্গটা মনে করো আসতেছে 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 আসতেছে। আচ্ছা, এই দেখো,
তাহলে কণাটা কোথায় এখন? কণাটা একদম মাঝখানে, তরঙ্গটা শুরুর অবস্থায়। তাহলে কণাটা একটু পর কোথায় উঠবে? মনে করো যে কণাটা একটু পর নিচে নামবে। একটু পর যখন নিচে নামবে, নিচে নামলো, এই যতটুকু নিচে নামলো কণাটা, নিচে নামার পরে এই তরঙ্গটা একটু সামনে যাবে, তরঙ্গটা একটু সামনে যাবে, এই যে একটু সামনে গেল, তরঙ্গটা একটু সামনে গেল। এখন কণাটা হচ্ছে এখন আবার একটু উপরে উঠবে, কণাটা এখন উপরে উঠবে। এই যে কণাটা সিলেক্ট করা মুশকিল হচ্ছে এখানে। এই দেখো কণাটা এখন আবার উপরে উঠছে। ওকে, তরঙ্গটা আরেকটু সামনে যাবে, তরঙ্গটা আরেকটু সামনে যাবে। আবার কণাটা এখন কোথায় উঠবে? কণাটা এখন উপরে উঠবে, উপরে উঠলো, এই যে এতটুকু উপরে উঠলো। তাহলে তরঙ্গটা কি হবে এখন? আবার আরেকটু সামনে যাবে। আবার কণাটা যখন আবার আগের জায়গায় ফেরত চলে আসবে, তখন তরঙ্গটা পুরোটা পার হয়ে যাবে। এই যে যতটুকু তরঙ্গ পার হইলো একটা কণার পর্যায়কালের জন্য, যতটুকু তরঙ্গ পার হইলো এই পুরোটাকে তরঙ্গটাকে তখন বলা হয় হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। তখন এটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। ল্যামডা, এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, তরঙ্গ দৈর্ঘ্য অথবা হচ্ছে ল্যামডা। তো তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা কি? পর্যায়কালে, মানে একটা কণার পর্যায়কালে তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে, একটা কণার পর্যায়কালে। এই যে কণাটা দেখো, কণাটা কি হয়েছিল প্রথমে একটু খেয়াল করো। কণাটা কণাটা নিচে নামলো, আবার উপরে উঠলো, আবার উপরে উঠলো, আবার এখানে আগের জায়গায় আসলো। তো একটা রাউন্ড সম্পূর্ণ করে যতক্ষণ সময় লাগছে ততক্ষণে তরঙ্গটা সামনে গেছে। তো তরঙ্গ সামনে যাইতে এই যতটুকু সামনে গেল এটাকে বলা হয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে বলা হয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় ল্যামডা দ্বারা। ল্যামডার একক হচ্ছে মিটার, যেহেতু দৈর্ঘ্য, দ্যাটস ওয়াই ল্যামডার একক হচ্ছে মিটার। আর পর্যায়কালের একক তো সেকেন্ড, এটা আমরা আগে থেকে জানি। ওকে, আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্যকে তুমি আরেকটা জিনিস বলতে পারবা, সেটা হচ্ছে আমি নেক্সট পেজে বলতেছি। দেখো, তরঙ্গ দৈর্ঘ্য সংজ্ঞাটা, আসল সংজ্ঞাটা কি? তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এটার আসল সংজ্ঞাটা হচ্ছে পরপর দুটি পরপর দুটি সমদশা পরপর দুটি সমদশা সম্পূর্ণকারী, আচ্ছা, সমদশা সম্পূর্ণ কণার, আচ্ছা, কণার মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। এটা কি বললাম, তাই তো? পরপর দুটি সমদশা সম্পন্নকারী কণার মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। আচ্ছা, এই যে আমি মনে করো একটা তরঙ্গ আঁকাইলাম, তো এটার মালাটা মনে করো তরঙ্গ একটা মালার মতো, এই মালাটায় সাধারণ অবস্থা এইভাবে ছিল। ওকে, তাহলে এখন তরঙ্গের মধ্যে অনেকগুলা কণা আছে না, গোল গোল কণা, অনেকগুলা কণা আছে। আচ্ছা, অনেকগুলা কণা আছে, আমি মোটামুটি যতগুলো আঁকা সম্ভব আঁকাইলাম। বলছে পরপর দুটি সমদশা সম্পন্নকারী কণা, এখানে এমন দুইটা দুইটা কণা আছে যে দুইটা একই সাথে নিচে নামবে, একই সাথে উপরে উঠবে। খেয়াল করো, একটু খেয়াল করো, আমি মার্কিং করতেছি। এইখানে যে কণাটা আছে এটা উপরে না, আবার এইখানে যে কণাটা আছে এটা উপরে। তাহলে দুইটা কণা কি একসাথে উপরে উঠছে, আবার দুইটা কণা একটু পর একসাথে নিচে নামবে। এ দেখো, এখানে যে কণাটা ছিল এটা একটু পর নিচে নামছে, এখানে নামছে। আর এইখানে যে কণাটা ছিল ওইটা আবার এখন এই যে নিচে নামছে। তাহলে এই দুইটা কণা একই সাথে নিচে নামছে না, একই সাথে নিচে নামছে, আবার একই সাথে উপরে উঠবে একটু পরে, আবার একটু পরে একই সাথে নিচে নামবে, আবার উপরে উঠবে, এভাবে একই সাথে ওরা ঘটনা ঘটাবে। তো এদেরকে বলা হয় সমদশা সম্পন্নকারী কণা। সমদশা কেন? তারা একই অবস্থায় আছে। সমদশা মানে কি? একই অবস্থা। সমদশা মানে হচ্ছে একই অবস্থা। আচ্ছা, তাহলে এই দুইটা কণা একই অবস্থায় আছে কিভাবে বুঝলাম? এই যে দুইটা উপরে আছে মানে হচ্ছে দুইটা এখন একসাথে উপরে উঠছে, আবার একসাথে নিচে নামবে, একসাথে উপরে উঠবে, আবার একসাথে নিচে নামবে, তারা একসাথেই একই লেভেলে চলবে। তখন এই দুইটার যে মধ্যবর্তী দূরত্ব, এইটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এই দুইটার যে মধ্যবর্তী দূরত্ব
এটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য, যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ল্যামডা দ্বারা প্রকাশ করি। এই যে দূরত্বটা, এটাকে বলা হয় ল্যামডা। আচ্ছা, তাহলে কি এটাকে ল্যামডা বলতে পারবো না? এই যে এই কণা, এটাও তো সমদশা সম্পন্নকারী, এই দুইটাও তো একই দশায় আছে, মানে একই অবস্থায় আছে, তাহলে এই দুইটাকে কি তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারবো না? অবশ্যই পারবো, এই দুইটাকেও তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারবো, ল্যামডা। আচ্ছা, তো তুমি তো এটাও বলতে পারো যে ভাই তাহলে কি এটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারবো না, যে এই যে কণা, এটা মানে এই যে মালার মালার যেখানে ছিল সেখানে আছে, এই কণাটা তো মালার এখানেই আছে, তাহলে এদের দুজনের মধ্যবর্তী দূরত্ব একই দশায় আছে, একই দশায় আছে, তাহলে এই দুজনের মধ্যবর্তী দূরত্ব কি তুমি তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারবা। তাহলে এই যে দূরত্বটা মধ্যবর্তী, এটাকেও তুমি তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারবা, এটাকেও ল্যামডা বলতে পারবা। তাহলে ল্যামডা কি? ল্যামডা হচ্ছে কোনো তরঙ্গে উপস্থিত পরপর দুটি কণা যদি সমদশায় থাকে, তাদের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। মানে এটা যেটা বুঝাইলাম, আমি তোমাকে একটু প্র্যাকটিক্যালি দেখি এখানে আছে কিনা। আচ্ছা, তো দেখো, এটা যখন চলতেছে দেখো দুইটা কণা একই সাথে নিচে নামতেছে, আবার একই সাথে উপরে উঠতেছে, যে কোনো দুইটা কণা আছে এখানে, কোনটা কোনটা দেখো একটু যদি ভালো মতো খেয়াল করো, দেখবা এই যে এইখানে একটা কণা আছে, এই যে লাল কালার কণাটা দেখো, এবং এই পাশে সবুজ কণাটা দেখো, একদম বাম পাশের সবুজটা দেখো। আচ্ছা, দেখি আমি মার্কিং করতে পারি কিনা। দেখো, এইখানে একটা কণা আসবে একটু পরে, আর এখানে একটা কণা। দেখো, দুইটা কণা একই সাথে উপরে উঠতেছে, এই দুইটা কণার মধ্যবর্তী যে ডিসটেন্স, এই যে ডিসটেন্স, এটাকে বলবো ল্যামডা। একই সাথে উপরে উঠতেছে, একই সাথে নিচে নামতেছে, একই সাথে উপরে উঠতেছে, একই সাথে নিচে নামতেছে। আমি একটু যদি স্টপ করি, দেখি স্টপ করতে পারি কিনা। আচ্ছা, স্টপ হচ্ছে না এখানে, মনে হয় স্টপ করলে বুঝতে পারবো, আশা করা যায়। আচ্ছা, খেয়াল করো এখানে, দেখো এটা এখানে আছে, এবং এর সোজাসুজি এই পাশে একজন আছে, যে ওর সাথে একই দূরত্বে উঠানামা করতেছে, এই যে দূরত্বটা, এটাকে বলা হয় ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা অথবা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আশা করি বোঝা গেছে। এখন তরঙ্গ দৈর্ঘ্য কখন পাচ্ছ? এই যে কণাটা, আমি তরঙ্গ দৈর্ঘ্য একটু আগে বুঝাইছি, তরঙ্গ দৈর্ঘ্য কোথা থেকে পাচ্ছ একটু আগে বললাম। আচ্ছা, দেখো এই যে যে একটা কণা ছিল, যে কোনো একটা কণা নিচ্ছে, এই কণাটা একবার নিচে নামতেছে, আবার কণাটা উপরে উঠতেছে, আবার আগের জায়গায় আসতেছে। এই যে সময়টা, এটাই তো পর্যায়কাল, কণার পর্যায়কাল। প্রত্যেকটা কণার পর্যায়কাল একই রকম হবে। তো এই যে কণার পর্যায়কালে এই তরঙ্গটা সামনের দিকে আগায় যায়। আবার যদি একটু দেখাই, মনে করো এই কণাটা আছে, ওকে, এই অবস্থায় আছে, তো একটু পর কণাটা কোথায় নামবে? একটু পরে কণাটা মনে করো যে নিচে নামবে, এই যে নামলো নিচে নামার ফলে তরঙ্গটা একটু সামনে চলে যাবে, এই সামনে চলে গেছে। আবার একটু পর কণাটা কি হবে? আবার আগের অবস্থায় যাবে, তখন তরঙ্গটা আবার আরেকটু সামনে যাবে। তারপর আবার এই যে যে কণাটা আছে এই কণাটা আবার উপরের দিকে উঠবে, তখন তরঙ্গটা আবার আরেকটু সামনের দিকে যাবে। আচ্ছা, এটা এই বরাবর থাকবে অবশ্যই, নাহলে মিলানো মুশকিল, এই বরাবর থাকবে অবশ্যই। ওকে, তাহলে এখন কণাটা আবার উপরের দিকে গেছে, আবার কণাটা যখন একটু পর নিচের দিকে নামবে, তরঙ্গটা আবার আরেকটু সামনের দিকে যাবে। তাহলে দেখছো, একটা কণার পর্যায়কালে এই যে যতটুকু দূরত্ব এখানে গেল, খেয়াল করো এই যে দূরত্বটা, একটা কণার পর্যায়কালে, ভালো করে শুনতে হবে, একটা কণার পর্যায়কালে যতটুকু দূরত্ব গেল, সেটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। তরঙ্গ যতটুকু দূরত্ব গেল ততটুকু ল্যামডা। কতটুকু সময় গেল? টি সময়ে গেল ল্যামডা দূরত্ব, টি সময়ে গেল ল্যামডা দূরত্ব, কিভাবে টি সময়ে? এই যে কণার পর্যায়কাল তো টি, এই কণাটা যে আছে, এই কণাটা একবার উপরে উঠতেছে, আবার কণাটা একবার নিচে নামতেছে, নিচে নামে মনে করো একবার নিচে নামলো, আবার উপরে উঠলো, আবার মাঝখানে আসলো, যে সময়টা লাগলো সেটাই তো পর্যায়কাল। এই পর্যায়কালে তরঙ্গ যতটুকু সামনে গেল সেটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে কি তুমি এখান থেকে বুঝতে পারতেছো যে
টি সময়ে তরঙ্গ ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করে, ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করে। টি সময় তরঙ্গ ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করে। তাহলে একক সময়ে বা বলতে পারো এক সেকেন্ডে বা একক সময়ে, মনে করো একক সময়ে তরঙ্গ ল্যামডা বাই টি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। ঐকিক নিয়ম, টি সময় যদি ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাহলে একক সময়ে ল্যামডা ভাগ টি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, ল্যামডা ভাগ টি, এটা যদি একটু খেয়াল করো, ল্যামডা ভাগ টি জিনিসটা কি, যে ল্যামডা ভাগ হচ্ছে টি। আচ্ছা, উপরের টি ল্যামডাটা কি দূরত্ব না? ল্যামডাটা হচ্ছে আমাদের দূরত্ব, বা অথবা বলতে পারো এটা সরণ, দিক চেঞ্জ হয় না এখানে। আচ্ছা, দূরত্বই লেখো, সরল লিখতে হবে না। আর টি মনে করো এখানে পর্যায়কাল বা সময়, টি হচ্ছে আমাদের এখানে পর্যায়কাল অথবা হচ্ছে সময়। আচ্ছা, দূরত্ব ভাগ সময় এটা আমরা কি বলি? দূরত্ব ভাগ সময় এটা আমরা কি বলি? এটা জবাব দিবা। দূরত্ব ভাগ সময় এটাকে আমরা কি বলি? দূরত্ব ভাগ সময়, ল্যামডা ভাগ টি, ল্যামডা হচ্ছে দূরত্ব, টি হচ্ছে আমাদের সময়। তাহলে দূরত্ব ভাগ সময়কে আমরা কি বলি জানাও তো, কমেন্টে জানাও অথবা যেভাবে পারো জানাও। দূরত্ব ভাগ সময়। তোমরা কি ক্লাসে আসো? তোমরা কি আদৌ ক্লাসে আছো, নাকি আমি নাই ক্লাসে? ক্লাসে তোমরা নাই নাকি আমি নাই? তাহলে বলো দূরত্ব ভাগ সময় জিনিসটা কি? দূরত্ব ভাগ সময় কি জিনিস? আচ্ছা, এস ভাগ টি, এস ভাগ টি এটা কার সূত্র? এস ভাগ টি, সরণ ভাগ সময়। এস ভাগ টি কার কার সূত্র? ও সেই, আচ্ছা, গতি হতে একদম ভুলে খেয়ে ফেলছো, একদমই খেয়ে ফেলছো। দেখো, আমরা জানি কি এস ইকুয়ালস টু ভিটি, ভি ইকুয়ালস টু এস ভাগ টি। সরণ পরিবর্তনের হারকে সময় টি দ্বারা ভাগ করা মানে হচ্ছে হার বের করা। তাহলে সরণ পরিবর্তনের হারকে বলা হয় বেগ। তাহলে এখানে খেয়াল করো, উপরে ল্যামডাও এটাও তো একটা এক ধরনের সরণ বা দূরত্ব। তাহলে দূরত্ব ভাগ সময়, এটাও কি পাবা? বেগ পাবা। কিন্তু এই বেগের আর একটা নাম আছে, এই বেগের নাম হচ্ছে তরঙ্গ বেগ। এই বেগের নাম হচ্ছে তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ কি পাইলা? ভি ইকুয়ালস টু ল্যামডা ভাগ টি, ভি ইকুয়ালস টু ল্যামডা ভাগ টি, এটাকে বলা হয় তরঙ্গ বেগ। ভি ইকুয়ালস টু ল্যামডা ভাগ টি, এটাকে বলা হয় তরঙ্গ বেগ। এই সূত্র মুখস্থ রাখতে হবে, তরঙ্গ বেগের সূত্র ভি ইকুয়ালস টু ল্যামডা ভাগ টি। আচ্ছা, এরপর আমাদের আরেকটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে কম্পাঙ্ক। সেটা হচ্ছে কম্পাঙ্ক কি জিনিস? আচ্ছা, কম্পাঙ্ক হচ্ছে প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে স্পন্দন সংখ্যা, স্পন্দন সংখ্যা। এইটা আবার কি জিনিস ভাই? প্রতি সেকেন্ডে স্পন্দন সংখ্যা আবার কি জিনিস? এই দেখো, এটা মনে করো যে মালাটা ছিল, মালা, একটু ভালো করে অঙ্কন করি। এটা মনে করো যে মুক্তার মালাটা ছিল বা তরঙ্গের মালা আর কি। তো তরঙ্গের যে মালাটা ছিল, এখানে অনেকগুলো তরঙ্গর কণা আছে মালার ভিতরে, তরঙ্গ কলা বা কণা বা পুঁতি মনে করতে পারো, পুঁতি বলে না কি যেন বলে মানুষ। আচ্ছা, এটা একবার কি হবে? উপরে উঠবে, আবার একটু পর মাঝখানে আসবে, আবার নিচে যাবে,
আবার উপরে উঠবে, তাই নয় কি? এরকমই তো হবে। একবার উপরে উঠবে, আবার নিচে নামলে, আবার আগের জায়গায় ফেরত আসলো। কতক্ষণ সময় লাগলো? টি সময় লাগলো। এটাকে বলা হয় পর্যায়কাল, কণার পর্যায়কাল বলা হয়। তাহলে খেয়াল করো, স্পন্দন স্পন্দন মানে কি? স্পন্দন মানে হচ্ছে এই যে যে একবার উঠে আবার নিচে নেমে আবার আগের জায়গায় আসলো, এটাকে বলা হয় একটা স্পন্দন। এটাকে বলা হয় একটা স্পন্দন। স্পন্দন জিনিসটা কি? এই যে কণাটা, কণা যেটা আছে, কণা একটু ভালো করে দেখাই। এই যে কণা যেটা আছে, এটা একবার উপরে উঠলো, আবার নিচে নামলো, আবার আগের জায়গায় আসলো, এটাকে বলা হয় একটা স্পন্দন। আচ্ছা, একটা স্পন্দন হইতে কত সময় লাগে? টি সময় লাগে, কারণ পর্যায়কাল। একটা পর্যায়কাল হইলেই তো একটা স্পন্দন হয়। তাহলে টি সময়ে সম্পূর্ণ হয় কয়টি স্পন্দন? একটি স্পন্দন। আমাদের কম্পাঙ্ক কি জিনিস? প্রতি সেকেন্ডে স্পন্দন সংখ্যা। তাহলে 1 সেকেন্ডে বের করি, ওইটাই তো প্রতি সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড সময়ে সম্পন্ন হয় 1/টি টি স্পন্দন। তাহলে এটা কি? 1 সেকেন্ডে স্পন্দন সংখ্যা হচ্ছে 1/টি। আমরা কি জানি? প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ডে স্পন্দন সংখ্যাকে কি বলে? কম্পাঙ্ক বলে। কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ করা হয়। কেন এফ দ্বারা প্রকাশ করা হয়? কারণ কম্পাঙ্কর ইংরেজি হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কম্পাঙ্কর ইংরেজি হচ্ছে ফ্রিকোয়েন্সি। তোমরা শুনেছো এগুলা। এই বেতার তরঙ্গে ফ্রিকোয়েন্সি থাকে, এত ফ্রিকোয়েন্সির তরঙ্গ, এত ফ্রিকোয়েন্সির রেডিও, এটা এভাবে বলা থাকে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সিকে এফ দ্বারা প্রকাশ করা হয়, মানে কম্পাঙ্ক। কম্পাঙ্ক সমান কি? প্রতি সেকেন্ডে স্পন্দন সংখ্যা। তো আমরা বের করছি না 1 সেকেন্ডে স্পন্দন সংখ্যা কত? 1/টি। তাহলে এফ সমান সমান আসবে 1/টি। এটা হচ্ছে আরেকটা সূত্র। কম্পাঙ্ক হচ্ছে প্রতি সেকেন্ডে স্পন্দন সংখ্যা। তো আমরা দেখতেছিলাম যে একটা পর্যায়কালে একবার স্পন্দন হয়, তাহলে 1 সেকেন্ডে কয়বার স্পন্দন হবে? 1/টি। এটাই তো। আচ্ছা, তাহলে এখান থেকে কম্পাঙ্কের একক কি আসে? উপরে হচ্ছে ওয়ান, নিচে হচ্ছে টাইম, তাই না? উপরে হচ্ছে ওয়ান, নিচে হচ্ছে টাইমের একক কি? সেকেন্ড। তাহলে কম্পাঙ্কের একক কি আসে? সেকেন্ড ইনভার্স ওয়ান। একক কি আসে বলি? একক হচ্ছে সেকেন্ড ইনভার্স ওয়ান। আর স্পেশালি এটার একক হচ্ছে হার্জ। স্পেশালি এটার একক হচ্ছে হার্জ। তো আমরা হার্জটাই ব্যবহার করব। কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। তোমাদের অনেক সময় বলে যে 100 হার্জের একটা তরঙ্গ আছে, তরঙ্গ চ্যানেল আছে, এরকম মানে বলে, তোমরা শুনবা সামনে, সমস্যা নেই। ওকে, তা তরঙ্গের কি কি দেখলাম? তরঙ্গের তরঙ্গ বেগ দেখলাম, তরঙ্গের কম্পাঙ্ক দেখলাম, তাই না? এবার আসো সামারি কথাবার্তায় আসো। এবার একটু সামারি কথাবার্তায় আসো। সামারি করি কি কি শিখলাম এখন থেকে, এতক্ষণ যাবত কি কি শিখলাম। তো আমরা প্রথমে পড়েছি তরঙ্গ। তরঙ্গ কি কি ছিল? এই এখন মনোযোগ দাও, এতক্ষণ যদি মনোযোগ না দিয়ে থাকো এখন দাও। মোটামুটি তাও এতটুকু মনে রাখলেই হবে। তরঙ্গ কি কি ছিল? তরঙ্গ হচ্ছে আহ তরঙ্গ হচ্ছে তরঙ্গ কিভাবে, আচ্ছা তরঙ্গ সংজ্ঞা কি দিছিলাম? সংজ্ঞা দিছিলাম হচ্ছে তরঙ্গ হলো এক এই ধরনের পর্যাবৃত্ত আন্দোলন। আচ্ছা, তরঙ্গ হচ্ছে স্পন্দন গতি সম্পন্ন কণার আন্দোলন। আন্দোলন মানে ওই যে তারা উপরে নামতেছে, নিচে নামতেছে, লাফালাফি করতেছে। আচ্ছা, কণাগুলোর কি স্থান পরিবর্তন হয়? কণাগুলো কি বাম থেকে ডানে যায়? যায় না। কণাগুলো শুধু উপরে নিচে লাফায়। তাহলে কণাগুলোর স্থান পরিবর্তন হয় না। কণাগুলোর স্থান পরিবর্তন হয় না। আচ্ছা, কণাগুলোর স্থান পরিবর্তন না হলেও বাম থেকে ডানে শক্তি ট্রান্সফার হয় না। তাহলে কি ট্রান্সফার হয়? শক্তি সঞ্চারিত হয়। শক্তি সঞ্চারিত হয়। ওকে, তো এখন দেখবো হচ্ছে তরঙ্গ সংশ্লিষ্ট কিছু রাশি। তরঙ্গ সংশ্লিষ্ট কিছু রাশি। তরঙ্গ সংশ্লিষ্ট কিছু রাশি। তো প্রথম কথা হচ্ছে পর্যায়কাল।
পর্যায়কাল হলো তরঙ্গ কণা একবার স্পন্দিত হতে যে সময় লাগে, একবার স্পন্দিত হতে যে সময় লাগে, তাকে পর্যায়কাল বলে, তাকে পর্যায়কাল বলে। পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়। টি এককটা কি? একক হচ্ছে সেকেন্ড। আচ্ছা, তো স্পন্দনটা কি ছিল? স্পন্দন আরেকবার বলতেছি, দেখো এটা মনে করো মালা ছিল, মালা। তো মালার ভিতর অনেকগুলো পুঁতি আছে। তো এটাকে তুমি ঝাঁকি দিলা, ঝাঁকি দিলে মালাটা কেমন হয়ে যাবে? এমন হয়ে যাবে না? তো পুঁতিগুলো এরকম হয়ে যাবে। আচ্ছা, তাহলে যদি ঝাঁকাইতেই থাকো তাহলে পুঁতিগুলো একবার উপরে উঠবে, আবার নিচে নামবে, আবার মাঝখানে আসবে। তো যে সময়টা লাগে, আগে আগে এটা বুঝো স্পন্দন জিনিসটা কি। এই যে পুঁতি জিনিসটা আছে, পুঁতি জিনিসটা একবার উপরে উঠলো, আবার একদম নিচে নামলো, আবার মাঝখানে আসলো। এই যে মাঝখানে আসতে এই এই যে যে একবার আসলো এটাকে বলা হয় ওয়ান স্পন্দন, মানে একবার স্পন্দিত হইছে, একবার স্পন্দিত হইছে। আর এই একবার স্পন্দিত হইতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। একবার স্পন্দিত হতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। আবারও বলতেছি, এটা মনে করো মালা ছিল, তুমি নাড়া দিছো, পুঁতিটা একবার উপরে উঠলো, পুঁতিটা আবার নিচে নামলো, পুঁতিটা আবার আগের জায়গায় আসতে যে সময় লাগলো সেটাকে বলা হয় পর্যায়কাল। আর এই যে আগের জায়গায় আসলো এটাকে বলা হয় এক স্পন্দন, এটাকে বলা হয় এক স্পন্দন। আচ্ছা, তাহলে তরঙ্গ কণা একবার স্পন্দিত হইতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল বা টি, এর একক হচ্ছে সেকেন্ড। ওকে, তাহলে পর্যায়কাল শেষ। এরপরে আমরা কি পড়েছি? পর্যায়কালের পরে আমরা পড়েছি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য আমি সামারি টানতেছি। তরঙ্গ দৈর্ঘ্য কি ছিল? সমদশা সম্পূর্ণকারী সমদশা সম্পন্নকারী কণাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, কণাদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। মধ্যবর্তী দূরত্ব। দেখো এই যে তরঙ্গটা এইভাবে লাফালাফি করতেছে, ওই যে মুক্তার মালাটা লাফালাফি করতেছে। তো এইখানে যে কণাটা আছে, এখানেও একই রকম একটা কণা আছে যে উপরে উঠছে, আবার একই সাথে নিচে নামবে, আবার একই সাথে উপরে উঠবে, আবার একই সাথে নিচে নামবে, মানে ওরা একই একই যমজ ভাইয়ের মতো। এই দুইজনের মধ্যবর্তী দূরত্বটাকে তখন বলা হবে ল্যামডা অথবা তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য। সমদশা সম্পূর্ণকারী মানে কি? তারা একই কাজ করবে, মানে একই অবস্থায় আছে, একই কন্ডিশনে আছে, যেভাবেই বলো তারা একই কন্ডিশনে আছে, এর জন্য তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখন বলতে পারো ভাই এইখানে যে একটা কণা আছে এইটা, আর এই যে এখানে যে একটা কণা আছে ওরা তো একই অবস্থায় আছে। হ্যাঁ, এদের মধ্যবর্তী দূরত্বকেও তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারবা। দেখো দুইটা দৈর্ঘ্য একই আসবে। আবার এটা বলতে পারো যে, আরেকটা লাইন টানি তাহলে বুঝতে পারবা। এটা বলতে পারো যে ভাই এই যে এইখানে যে কণাটা আছে এটাও সাদা দাগে আছে, এইখানে যে কণাটা আছে এটাও সাদা দাগে আছে, তাই না? তাহলে এটা যদি এটা একটু পর কোথায় নামবে? এটা মনে করো একটু পর নিচে নামবে, এটা একটু পর নিচে নামবে, তাহলে এটাও একটু পর নিচে নামবে, তাহলে একই দশায় আছে না? তুমি বলতে পারো ভাই এই যে এইখানেও তো একটা আছে, কিন্তু এটা এটা নিচে নামবে না, এটা যদি নিচে নামে এটা উঠবে উপরে, তাহলে সমদশা হইলো না। এর জন্য বলতেছি সমদশা সম্পূর্ণকারী হইতে হবে। মানে এটা যদি নিচে নামে তাহলে এই কণাটাও নিচে নামতে হবে, তখন এই দুজনের মধ্যবর্তী যে ডিস্টেন্স এটাকে বলবা হচ্ছে ল্যামডা। তখন ওই দুজনের মধ্যবর্তী যে ডিস্টেন্স ওইটাকে বলবা হচ্ছে ল্যামডা। দুইটা সমদশা সম্পূর্ণকারী হইতে হবে। আশা করি মোটামুটি ক্লিয়ার। এটা এটা হচ্ছে ল্যামডা। এ হচ্ছে ল্যামডার কিচ্ছা কাহিনী। ওকে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য শেষ। তারপর আমরা কি বললাম? তরঙ্গ বেগ। তারপর আমরা কি বললাম? তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ। তো আমরা দেখলাম যে একটা কণা মনে করো এখানে আছে একটা কণা, এটা উপরে উঠলো, আবার নিচে নামলো। আমি যদি একটু ধরে ধরে দেখাই তাহলে বুঝতে পারবা। এই যে যে কণাটা আছে, এই যে কণাটা আছে এখানে, কণাটা একবার উপরে উঠলো, আবার নিচে নামলো, আবার মাঝখানে আসলো।
এই যে সময়টা লাগলো, এই সময়ে তরঙ্গটা ল্যামডা পরিমাণ সামনে আগায় যায়। এই যে বাইরে যে তরঙ্গটা আছে, আমি দেখাচ্ছি, এই যে বাইরে তরঙ্গটা আছে, এই যে পেস্ট কালারের গোলটা আছে, এটা একটা কণা না, তরঙ্গের উপর একটা কণা, মালার মুক্তার পুঁতি মনে করো। এটা উপরে উঠলো, আবার নিচে নামলো, আবার আগে জায়গায় আসলো, ততক্ষণে এই যে তরঙ্গ যে এনার্জিটা আছে, এনার্জিটা এই পরিমাণ সামনে চলে যায়, ল্যামডা পরিমাণ সামনে চলে যায়। তাহলে এই যে পুঁতিটা, পুঁতিটা খেয়াল করো, পুঁতি যেটা আছে, পুঁতিটা একবার উপরে উঠলো, আবার নিচে নামলো, আবার এখানে আসলো, কত সময় লাগলো? টি সময় লাগলো না? পর্যায়কাল। একবার স্পন্দিত হইতে কত সময় লাগলো? টি সময় লাগলো। তো টি সময়ে তরঙ্গ কতটুকু আগায় গেছে? তরঙ্গ কতটুকু আগায় গেছে? তরঙ্গ আগায় গেছে ল্যামডা পরিমাণ। তরঙ্গ আগায় গেছে ল্যামডা পরিমাণ। তাহলে তরঙ্গ বেগ হচ্ছে এই যে কিভাবে বের করছিলাম, টি সময়ে তরঙ্গ কতটুকু আগায় গেছে? ল্যামডা পরিমাণ। ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করে। ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করে। তাহলে এক সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? ল্যামডা ভাগ টি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। এই যে সরণ ভাগ সময় বা দূরত্ব ভাগ সময়, এটাকে কি বলতে পারবা? ভ্যালোসিটি বা তরঙ্গ বেগ বলতে পারবা। ল্যামডা ভাগ টি, এটা হচ্ছে তরঙ্গ বেগ। এটার একক কি আসবে? মিটার পার সেকেন্ড। ল্যামডার এককটা কি? ল্যামডার একক হচ্ছে মিটার। ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, এটার একক হচ্ছে মিটার। মিটার। আর টাইমের এককটা কি? টাইমের একক হচ্ছে সেকেন্ড। এইভাবে আসা হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে তরঙ্গ বেগ বোঝা গেছে, আশা করা যায় মোটামুটি বোঝা গেছে। এবার আসো তরঙ্গ বেগের পরে আমরা কি পড়লাম? কম্পাঙ্ক। কম্পাঙ্ক হচ্ছে প্রতি সেকেন্ডে স্পন্দন সংখ্যা। প্রতি সেকেন্ডে স্পন্দন সংখ্যা। প্রতি সেকেন্ডে হচ্ছে স্পন্দন সংখ্যা। ওকে, তাহলে দেখো এই যে একটা কণা, যেটা কণা, এই কণাটা একবার উপরে উঠলো, আবার নিচে নামলো, আবার আগের জায়গায় আসলো, কতটুকু সময় লাগলো? এক পর্যায়কাল সময় লাগলো। ওকে, তাহলে স্পন্দন কয়বার হইলো? একবার হইলো। এই যে উপরে উঠলো, উপরে উঠলো, নিচে নামলো, আবার আগের জায়গায় আসলো, একবার স্পন্দন হইলো। তো একবার স্পন্দন হইতে কত সময় লাগে? টি সময় লাগে। তার মানে টি সময়ে স্পন্দন স্পন্দিত হয় একবার, মাত্র একবার হয়। ওকে, তাহলে এক সেকেন্ডে কতবার হবে, বা এক সেকেন্ড সময় স্পন্দিত কতবার হবে? 1/t বার। 1/t বার। তার আমরা কি বলছি? প্রতি সেকেন্ড মানে এক সেকেন্ড আর কি। প্রতি সেকেন্ড মানে কি? প্রতি সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ড। তো এক সেকেন্ডে স্পন্দন সংখ্যাই হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটাই তো এক সেকেন্ডে এতবার, মানে 1/t বার স্পন্দিত হয়েছে। এক সেকেন্ডে স্পন্দিত হয়েছে কতবার? 1/t বার। তাহলে ফ্রিকোয়েন্সি সমান কি হবে? 1/t। 1/t, ফ্রিকোয়েন্সি সমান আসবে 1/t। এখন টাইমের এককটা কি? সেকেন্ড। তাহলে কম্পাঙ্কের একক কি আসবে? সেকেন্ড ইনভার্স 1। আর এটাকে স্পেশালি হার্জ, হার্জও বলা যায় একক, সেকেন্ড ইনভার্সনও বলা যায়, সেকেন্ড ইনভার্স 1ও বলা যায়, হার্জও বলা যায়। তাহলে এগুলো ছিল কম্পাঙ্ক রিলেটেড কথাবার্তা। আচ্ছা, এবার আসো সূত্রের একটু কনভার্সন। সূত্র সমগ্র। সূত্র। আচ্ছা, তো প্রথমে আমরা কি সূত্র শিখছিলাম? সরল দোলকের পর্যায়কাল। সরল দোলকের পর্যায়কাল। সরল দোলকের পর্যায়কাল। তো সরল দোলকের পর্যায়কাল কি ছিল? টি ইকুয়ালস টু 2π√L/g। এল ছিল কি? কার্যকরী দৈর্ঘ্য। কার্যকরী দৈর্ঘ্য। এল সমান সমান কি? সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ ছিল। সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ ছিল। ওকে, সরল দোলক শেষ। এরপর আমরা কি পড়েছি? স্প্রিং এর দোলনকাল। স্প্রিং এর দোলনকাল বা স্প্রিং এর পর্যায়কাল। দোলনকাল অথবা পর্যায়কাল একই জিনিস। দোলনকাল অথবা পর্যায়কাল। টি সমান সমান 2π√, এই সূত্র আবার ভুলে গেছি, দাঁড়া আমি মনে করি। আচ্ছা, মনে পড়ছে, m/k। 2π√m/k। এটা এখানে কে এর পরিচয় কি ছিল?
কে ছিল হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক। আর এম ছিল হচ্ছে স্প্রিং এ ঝুলানো ভর, স্প্রিং এ ঝুলানো ভর, স্প্রিং এ যত ভর ঝুলাবা সেটা। তারপর স্প্রিং এর পর্যায়কাল নির্ণয় করতে পারবা। আজকে কি শিখলাম? তরঙ্গ রিলেটেড। তরঙ্গের ইংরেজি কি? ওয়েভ। তরঙ্গের ইংরেজি হচ্ছে ওয়েভ। তাহলে ওয়েভ রিলেটেড, তরঙ্গ রিলেটেড কি কি শিখলাম? তো আমরা প্রথমে শিখেছি হচ্ছে পরিচয়গুলো দিই এখানে আগে। তো প্রথমে শিখেছি তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ, তরঙ্গ বেগের কি সূত্র ছিল? ভি ইকুয়ালস টু তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ভাগ হচ্ছে পর্যায়কাল টি। ওকে, এটা একটা সূত্র। তারপরে আরেকটা কি শিখলাম? কম্পাঙ্ক। কম্পাঙ্ক এফ সমান সমান হচ্ছে 1/t। আচ্ছা, এখান থেকে খেয়াল করো, ভি ইকুয়ালস টু ল্যামডাটা লিখলাম ইন্টু 1/t লিখতে পারি না? এই যে টিটাকে, নিচের টিটাকে একটু আলাদা করে লিখলাম, 1/t লিখলাম। ওকে, তাহলে ভি সমান সমান ল্যামডা, 1/t কে কি লিখতে পারি? এফ লিখতে পারি। 1/t কে এফ লিখতে পারি। তাহলে 1/t সমান সমান হচ্ছে এফ। তাহলে কি আসে এখান থেকে? ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। এই যে সূত্র, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। পরিচয় কি? ভি এর পরিচয় কি? তরঙ্গ, তরঙ্গ বেগ। ভি এর পরিচয় হচ্ছে তরঙ্গ বেগ। এফটা কি? তরঙ্গের কম্পাঙ্ক, তরঙ্গের কম্পাঙ্ক অথবা স্পন্দন সংখ্যা। ল্যামডাটা কি? তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডাটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। দেখো তোমাদের এই সূত্রটা পড়াইছি দেখবা রসায়নে, সি ইকুয়ালস টু এফ ল্যামডা। রসায়নের 3 নাম্বার চ্যাপ্টারে বোর পরমাণু মডেলে সি ইকুয়ালস টু এফ ল্যামডা এই সূত্রটা পড়ে আইছিলাম। এই সূত্রটা এই যে এখান থেকে আসছে। সিটা হচ্ছে এখানে আলোর বেগ, আর এখানে ভিটা হচ্ছে তরঙ্গ বেগ। সিটা হচ্ছে আলোর বেগ, মানে আলোর তরঙ্গ বেগ আর কি। এফটা হচ্ছে আলোর কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এখানে হচ্ছে এফটা হচ্ছে তোমার তরঙ্গের কম্পাঙ্ক, ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আর কি। আলো এক প্রকার তরঙ্গ, আলো এক প্রকার তরঙ্গ, দ্যাটস ওয়াই এই সূত্রটা আমরা খাটাইতে পারছি এখান থেকে কনভারসেশন করে। তাহলে আশা করি বুঝতে পারছো যে বোর পরমাণু মডেলে যে সূত্রটা আসছে সেটা এই অধ্যায় থেকে আসছে। এই অধ্যায় থেকে আসছে, তরঙ্গের কাহিনী থেকে আসছে, কারণ আলো এক প্রকার তরঙ্গ। আর বোর পরমাণু মডেলে আমরা তরঙ্গ নিয়ে স্টাডি করছি। তরঙ্গ বলতে আলোর তরঙ্গ নিয়ে হিসাব করছি আর কি। আলো যে বিকিরিত হয়, শোষিত হয়, বর্ণালী তৈরি হয়, ওইখানে হিসাব করছি। ওইখানে একটা সূত্র ছিল সি ইকুয়ালস টু এফ ল্যামডা, যতটুকু মনে পড়ে আর কি তোমাদের, সেটাই বললাম। ওকে, তাহলে কোন সূত্রগুলো মুখস্থ করবা? এই পেজের সূত্রগুলো মুখস্থ করবা। এই 3 ক্লাসে যা যা পড়লাম তাই শেষ। মানে এই সূত্রগুলো মুখস্থ করলেই হবে। এই সূত্র রিলেটেড ম্যাথগুলো কালকে সামনের ক্লাসে আমরা করব। এই সূত্র রিলেটেড যে অঙ্কগুলো আছে সামনের ক্লাসে আমরা করব। এই সূত্রগুলো আনার জন্য, এই সূত্রগুলো বুঝতে হেভি সময় দেওয়া লাগবে তোমাকে। কারণ তরঙ্গ জিনিসটা যদি এখন বুঝতে না পারো যে তরঙ্গ জিনিসটা কেমনে কাজ করে, কেমনে কি, ল্যামডা কি, তারপরে হচ্ছে পর্যায়কাল জিনিসটা কিভাবে আসলো, তরঙ্গ যে অনেকগুলা কণা নিয়ে সৃষ্টি, এই জিনিসগুলো যদি এখন বুঝতে না পারো তাহলে ভবিষ্যতে পস্তানো লাগবে, বলে দিলাম। তরঙ্গ জিনিসটা কিন্তু ইন্টারে পড়ুয়া পোলাপানো এখনো বুঝে না। তোমাদের ক্লাসে তরঙ্গ কিভাবে পড়াবে আমি বলে দিই। তোমাদের ক্লাসে তরঙ্গ কিভাবে পড়াবে? তোমাদের ক্লাসে এইভাবে দাগ দিবে, বলবে এটাই তরঙ্গ, বিশ্বাস করে নাও এটাই তরঙ্গ, এটা শক্তি সঞ্চার করে শেষ। কিন্তু কিভাবে কি করে এই জিনিসগুলো কিন্তু অনুভব করতে হবে একটু হইলেও। তো তোমরা ক্লাসটা আবার দেখবা তোমাদের প্রয়োজনে। এখন যে দেখবা সে আর কি একটু বেশি লাভবান হবা, যে দেখবা না সে একটু পিছাবা। তোমাদের মধ্যে পার্থক্য তো তৈরি হবে, তাই না? এইভাবেই তৈরি হয়। তো সবকিছু একবারে বোঝা যায় না। তো এমন অনেক বিষয় আছে, বুঝছো। আমার ইন্টারের সময় আমি অনেকগুলা ক্লাস একই রকম একই ধরনের ক্লাসগুলাই আমি না বারবার করার ট্রাই করছি। কেন বারবার করছি? যাতে আমার মাথায় ঢুকে যায়। আমি অনেক জিনিস একবার পরে বুঝতে পারতাম না, বুঝো তো। গ্রামে পড়াশোনা করছি, গ্রামে পড়াশোনা করার পরে অনেক জিনিস আমি ইন্টারে ধরতে পারতাম না। তো আমি জোর করে না ওইটা বারবার করতাম, অনেক বারবার করতাম, যে আমি এটা বুঝবো না কেন। তো বারবার করতে 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 একসময় আমার ভালো লাগা কাজ করে আর আমি না পারা শুরু করি। তো এই জেদটা তোমার মধ্যে থাকা লাগবে। মোটিভেশন দিচ্ছি না, মোটিভেশন জিনিসটা খুবই ক্ষণস্থায়ী, মোটিভেশন জিনিসটা থাকে না। বাট তোমাদের অবশ্যই বোঝা উচিত, তোমরা এখন বড় হইছো, ম্যাচিউরড। তো ক্লাসটা আবার করলে তোমারই উপকার। আমি বেশিক্ষণ নেই নেই ক্লাসটা, 40 মিনিট 45 মিনিটের মতো। কালকে থেকে আমরা মিললে অঙ্ক টঙ্ক শুরু করব, নতুন পড়াশোনায় যাব। হ্যাঁ,
তাহলে তার আগে কি করতে হবে? এই ক্লাসটা ভালো মতো বুঝতে হবে। এই ক্লাসটা ভালো মতো বোঝার জন্য এই ক্লাসটা আরেকবার কইরো অনলাইন থেকে। আমি রেকর্ডেড এর জন্যই দেই। রেকর্ডেড মূলত এর জন্যই দেই।